হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরে র‍্যাব 1 এর সদর দপ্তর। এয়ারপোর্ট পেরিয়ে ঢাকা থেকে টঙ্গী, গাজীপুর বা আরো দূর যেতে হাতের ডান দিকে উত্তরা এপিবিএন এর মাঠ পেরিয়েই চোখে পড়বে র‍্যাব 1 এর সদর দপ্তর। এই র‍্যাব 1 সদর দপ্তরের মূল বড় বিল্ডিং এর পেছনেই আছে ভয়ঙ্কর নির্যাতনের আয়নাঘর। টাস্ক ফোর্স ইন্টারোগেশন বা টিএফআই সেল বলে প্রচার করা শেখ হাসিনার আমলে বিরোধী রাজনীতিবিদ বা ভিন্ন মতাবলম্বীদের গুম করে এখানে এনে করা হতো নির্যাতন। আচ্ছা, তুমি কাজের কাজ বলছো না, ওকে বলতে দাও। আমার জন্য এখানে থাকা ঠিক হবে না। আসসালামু আলাইকুম দর্শক, এবার র্যাবের ভয়ঙ্কর আয়নাঘরের সন্ধান মিলেছে। সেখানে এখন পর্যন্ত বন্দী রয়েছে প্রায় কয়েকশো নেতাকর্মী। এই ভিডিওতে দেখতে পারবেন কারা কারা বন্দী রয়েছে এবং কোথায় সে আয়নাঘর। এমনকি দেখতে পারবেন সেনাবাহিনীর যে সকল কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, যারা গ্রেফতার হয়েছে। বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। জায়গায় আছে, একটা বন্দিশালায় আছে যেটা এই পার্টিকুলার বর্ণনাকে ম্যাচ করবে। যে আয়নাঘরে ওনাকে রাখা হয়েছিল সেখানে ঢোকার সময় উনি সিঁড়ি দিয়ে উঠেছেন এবং ঠিক তারপর পরে কয়েকটা সিঁড়ি নেমেছেন। রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরে র‍্যাব 1 এর সদর দপ্তর। এয়ারপোর্ট পেরিয়ে ঢাকা থেকে টঙ্গী, গাজীপুর বা আরো দূর যেতে হাতের ডান দিকে উত্তরা এপিবিএন এর মাঠ পেরিয়েই চোখে পড়বে র‍্যাব 1 এর সদর দপ্তর। এই র‍্যাব 1 সদর দপ্তরের মূল বড় বিল্ডিং এর পেছনেই আছে ভয়ঙ্কর নির্যাতনের আয়নাঘর। টাস্ক ফোর্স ইন্টারোগেশন বা টিএফআই সেল বলে প্রচার করা শেখ হাসিনার আমলে বিরোধী রাজনীতিবিদ বা ভিন্ন মতাবলম্বীদের গুম করে এখানে এনে করা হতো নির্যাতন, যে নির্যাতন হার মানাতো সব মানবতাকে। 2013 সালের ডিসেম্বরে বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন সহ 8 জন গুম হন সে সময়ের র‍্যাব 1 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াতের অধীনে। সাজেদুলের পরিবারের মাধ্যমে জানা যায় র‍্যাব 1 এর আয়নাঘর সম্পর্কে। র‍্যাব 1 এর তখনকার সিও কিসমত হায়াত একটা ফোন নাম্বার দিল, তো আমরা কিছু করতে পারবো না, এরা করতে পারবে। ওই ফোন নাম্বারটা ছিল জিয়াউল হাসানের অফিসের ফোন নাম্বার। আমরা দরখাস্ত করি, জিয়াউল হাসানের কাছে যাই, কিসমত হায়াতের কাছে যাই, বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাই। জিয়াউল হাসান সাহেব বলছে যে এরকম অনেক র্যাবের পোশাক পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, এরকম বহুত মানুষ কিডন্যাপ হয়েছে, এরকম আছে। এটা আমাদের মানে র‍্যাব কিছু করেনি, আমাদের প্রশাসন থেকে কিছু হয় না, এটা কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। তা গোমা মনে আছে তোমার? র‍্যাব 1 এর ভিতরে বড় জায়গা ছিল, ওখানে হচ্ছে ওরা একটা সাইডে কুকুর পালতো আর একটা সাইডে কিছু খরগোশ পালতো। তা আমি হচ্ছে এগুলো দেখছিলাম। তো আমি এগুলো দেখতে দেখতে হঠাৎ করে মানে আমি একটা বিল্ডিং দেখতে পাচ্ছিলাম, যে বিল্ডিংটা ছিল অনেক পুরানো, শ্যাওলা পড়া, তারপর হচ্ছে গিয়ে দেখতে খুবই হরিবল লাগতেছিল, ভূতের বাড়ির মতন একটা বিল্ডিং। আমার ওই বিল্ডিংটা দেখে মানে আমার কেন জানি মনে হয়েছিল যে ওটার ভিতরে মানুষ আছে এবং ওটার ভিতরে আমার বাবা আছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব দিকে র‍্যাব 1 এর বড় বিল্ডিং এর পেছনে গোপন বন্দিশালা বা আয়নাঘর। মহাসড়কের পাশেই গাছপালা ঘেরা এমন পুরনো এক বিল্ডিং। বাইরে থেকে বোঝার উপায় নেই এখানে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন কত শত মানুষ। সালমান রহমান, এই আপনার ফলক, এই আরাফাত আর হচ্ছে ওবায়দুল কাদের, এই লোকগুলার বুদ্ধিতে শেখ হাসিনা দেশ চালাবে। ধরতে বলছি, রাখতে বলছি, আমি সরকারের দায়িত্ব পালন করছি, আমি রাখছি, এখন আমি ছেড়ে দিচ্ছি, শেষ। আমি তো সরকারি কেস করছি। 5 আগস্টের পর আমি যখন র‍্যাব 1 অফিসে ঢুকছি, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই বিল্ডিংটার কাছে, যেটাতে আমি যেতে চেয়েছিলাম 12 বছর আগে। আমাকে বললো কি যে ওই সেলগুলোতে নাকি আমার বাবা ছিলেন 12 বছর আগে। আমার বাবা যদি ওখানে বুঝতে পারতো যে ওখানে আমি আছি, আমি মনে করি দুনিয়ার পৃথিবীর শেখ হাসিনা কেন কোনো ক্ষমতারই সাধ্য ছিল না যে আমাকে ওইখান থেকে বের করে আনতে না পারে। আমার ভিতরে অস্বস্তি হয়, আমার গিল ফিল হয়, শুনেছে আমি আমার বাবাকে বের করে আনতে পারিনি। গুম হওয়া ভুক্তভোগী পরিবারের বক্তব্যে জানা যায় আয়নাঘরের রমরমা ব্যবসা শুরু হয় 2013 সালের দিকে ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে। ওই সময় রাজনৈতিক নেতাকর্মীদের গুম করে এখানে নিয়ে আসতো র‍্যাব 1 এর সদস্যরা। আর র‍্যাব 1 এর এই গুমের নেতৃত্ব ও তদারক করতেন সে সময়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত। আমার জন্য এখানে থাকা ঠিক হবে না, নীতিগত দিক থেকে এবং আপনার প্রফেশনাল দিক। মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গুম খুনের মতো ভয়াবহ অভিযোগে অভিযুক্ত 15 জন সেনা কর্মকর্তার মামলায় নতুন মোড়। যে মামলাটি শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে, সেই মামলাতেই এখন লেগেছে নাটকীয়তার ছোঁয়া। যে আইনজীবী বাঘের মতো গর্জন করে এই কর্মকর্তাদের নির্দোষ প্রমাণের জন্য লড়ছিলেন, সেই ব্যারিস্টার এম সরওয়ার হোসেন হঠাৎ করেই সরে দাঁড়িয়েছেন এই মামলার আইনজীবী প্যানেল থেকে। কেন, কি এমন ঘটলো পর্দার আড়ালে?
কোন সত্যের মুখোমুখি হয়ে তিনি এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন? আজ আমরা এই ঘটনার প্রতিটি স্তর উন্মোচন করব, জানতে চেষ্টা করব এটা কি শুধু একটি আইনি প্রক্রিয়া নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো ষড়যন্ত্র। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের ফিরে তাকাতে হবে পেছনের দিকে। গত 16 বছর অর্থাৎ আওয়ামী লীগ শাসন আমলে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের এক নজিরবিহীন অধ্যায় রচিত হয়েছিল। বিরোধী মতকে দমন করতে গুম, খুন, ক্রসফায়ার এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়ে উঠেছিল এক নিয়মিত ঘটনা। আয়নাঘর নামক এক গোপন নির্যাতন সেলের নাম শুনলে আজও মানুষের পিলে চমকে ওঠে। অভিযোগ রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই দমন পীড়নের মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যকে, যারা দেশের গর্ব। সেই সেনাবাহিনীর কিছু কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপর চালিয়েছিলেন নারকীয় অত্যাচার। এমনকি 2024 সালের ঐতিহাসিক ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনেও নিরস্ত্র শিক্ষার্থীদের উপর গুলি চালানোর মতো গুরুতর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এক কথায় তারা জনগণের রক্ষক হয়েও পরিণত হয়েছিলেন ভয়ের প্রতীকে। সময় বদলেছে। ক্ষমতার পট পরিবর্তনের পর নতুন অন্তর্বর্তী সরকার দেশের মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু করেছে। একে একে জালে ধরা পড়ছে সেই সব ব্যক্তি যারা এতদিন ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি গুম, খুন ও অপহরণ সহ মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে দায়ের করা 3টি মামলায় 15 জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর দেশবাসী এক নতুন দিনের স্বপ্ন দেখতে শুরু করে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল যখন এই কর্মকর্তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন, তখন নির্যাতিত পরিবারগুলোর চোখে ফুটে ওঠে স্বস্তির ছাপ। মনে হচ্ছিল অবশেষে বুঝি ন্যায় প্রতিষ্ঠিত হতে চলেছে। এই 15 জন অভিযুক্ত সেনা কর্মকর্তার পক্ষে আইনি লড়াইয়ের জন্য গঠিত হয় একটি শক্তিশালী আইনজীবী প্যানেলও। আর সেই প্যানেলের অন্যতম প্রধান মুখ ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে সংবাদ সম্মেলন করে এই কর্মকর্তাদের নির্দোষ বলে দাবি করেন এবং তাদের জন্য ন্যায় বিচার প্রার্থনা করেন। তারা জোরালো বক্তব্য আর আইনি যুক্তি শুনে অনেকে ধারণা করছিলেন এই মামলা একটি দীর্ঘ এবং জটিল আইনি লড়াইয়ের দিকে গড়াচ্ছে। কিন্তু এখানেই গল্পের বড় টুইস্ট। যে মানুষটি ছিলেন অভিযুক্তদের প্রধান ভরসা, সেই ব্যারিস্টার সরওয়ার হোসেনই বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এনএক্স ভবনের সামনে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন তিনি এই মামলা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, শেখ হাসিনার পতন হয়েছে প্রায় 14 মাস হয়েছে। এখন পর্যন্ত একের পর এক আয়নাঘর বেরিয়ে আসছে। এখন র্যাবেরও আয়নাঘরের সন্ধান মিলেছে বিমানবন্দর এলাকায়। সেখানে র্যাবের একটি ভয়ঙ্কর টর্চার সেল রয়েছে। সেখানে ঘুম, খুন, হত্যা, এমনকি যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতো সেখানে নিয়ে তাদেরকে টর্চার করত। দর্শক, এরকম তথ্য সামনে এসেছে। তার পাশাপাশি আপনারা দেখেছেন যে সকল কর্মকর্তারা বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, যারা গ্রেফতার হয়েছেন তাদের মামলা যে লড়ার কথা ছিল, যে আইনজীবী, সে আইনজীবী মামলা লড়ছেন না, কঠিন বিপদের মধ্যে আছেন সে সকল কর্মকর্তারা। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।